স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে মুহুরী ও সিলুনিয়া নদীর দুটি স্থানে ভাঙন দেখা দেয়। এখনও পানি ঢুকছে লোকালয়ে। স্থানীয়রা জানিয়েছেন, রাতে উপজেলার সদর ইউনিয়নের বণিকপাড়ায় মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে উত্তর বড়িয়া, দক্ষিণ বড়িয়া, বণিকপাড়া, বসন্তপুর, জগৎপুর এলাকা প্লাবিত হচ্ছে। এছাড়া ফুলগাজী তরকারি বাজারের কাছে দিয়ে মুহুরী নদীর পানি ঢুকে প্লাবিত হয়েছে বাজারের একটি অংশ। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে ভারী বৃষ্টি হওয়ায় নদীর পানি বাড়ছে। তবে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে। ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তায় কাজ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভুইয়া। তাহের, রাতে বাঁধ ভেঙেছে, এখন কি অবস্থা আমাদের বিস্তারিত জানাবেন। উত্তর কোরিয়ার মাঝখানে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তা ভেঙে গেছে। ভেঙে সেখানে লোকালয়ে পানি ঢুকছে, বিশেষ করে বাইরে পানি ঢুকছে। এই পানিতে মোটামুটি প্রায় 6টি গ্রাম প্লাবিত হচ্ছে। সেখানে মানুষের ঘর বাড়িতে থাকা থাকার তাদের অনেক সমস্যা হচ্ছে। যে প্রতিবারেই এই বাঁধ ভাঙে এবং যথাযথভাবে মেরামত না করার কারণে এই বাঁধে প্রতিবারে মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমরা যতটুকু জেনেছি, তিনি পশুরানো বাঁধ ভেঙেছে, সেখানেও প্রায় 2টা গ্রাম প্লাবিত হয়ে মোট 6টি গ্রাম প্লাবিত হয়েছে। এই প্লাবিত হওয়ার কারণে মানুষের দুর্ভোগের আর শেষ নেই। তিনি আবহাওয়া অধিদপ্তর বলেছে যে বৃষ্টি যদি কমে তাহলে মোটামুটি কোনো সমস্যা হবে না। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলেছে যে ফেনীতে মুহুরী তরুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে যেখানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি বৃষ্টি কম হয় বা বৃষ্টি না হলে সেটা আর বেশি এগোবে না। তাই মোটামুটি এখন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে যদি বৃষ্টি বাড়ে তাহলে ভাঙনটা আরো বৃদ্ধি হবে এবং সেই বৃদ্ধি হওয়ার কারণে আরো কয়েকটি গ্রাম প্লাবিত হবে। তো ফেনীর যে অবস্থা রয়েছে, গতকালকে রাত্রে ফুলগাজী বাজারে পানি এসেছে, সেখানে মানুষের দুর্ভোগ রয়েছে। আজকে বৃষ্টি না হওয়ার কারণে মোটামুটি পানি আর বাড়ছে না। সেটা এই ক্ষেত্রে ফেনী জেলা প্রশাসন সহ বিভিন্ন স্তরের লোকজন, সেনাবাহিনী এবং বাজার আশপাশে অবস্থান করছে, যাতে বিভিন্ন স্তরের লোকজন, সেনাবাহিনী এবং বাজার আশপাশে অবস্থান করছে, যাতে ভয়াবহ 24-এ যে ভয়াবহ বন্যাটি হয়েছিল, সেই বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিটা যদি পুষিয়ে নেওয়া সম্ভব হতো, যদি বাঁধগুলো পুনরায় মেরামত করা হতো, তাহলে এই দুর্ভোগটা মানুষ হতো না। এই ছিল তিনি ফুলগাজীর বণিকপাড়া থেকে। ধন্যবাদ তাহের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা সহ সারা দেশে বেড়ে চলছে করোনা সংক্রমণ। কিট না থাকায় চাঁপাইনবাবগঞ্জে সম্ভব হচ্ছে না করোনা পরীক্ষা। এ নিয়ে আতঙ্কিত জেলাবাসী, আর এ ব্যাপারে দায়সারা কথা বলছেন সংশ্লিষ্টরা। গেল করোনায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছিল। এবছরও চলতি মাস থেকে ঢাকা সহ সারা দেশে এই ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। জেলা হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আসলেও কিট না থাকায় পরীক্ষা করতে পারছেন না অনেকেই। নেই কোনো সতর্কতামূলক পদক্ষেপও। যেখানে করোনা পরীক্ষা হতো সেখানে বসানো হয়েছে শিশু ও জলাতঙ্ক রোগীদের টিকাদান কেন্দ্র। উপসর্গ নিয়ে আসা রোগীদের পরীক্ষা করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা না নিলে সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা রোগীদের। এটা সত্যি একটা উদ্বেগজনক। চাঁপাইনবাবগঞ্জে আদৌ করোনার এটা সংক্রমণ হয়েছে কিনা যাচাই বাছাইয়ের সুযোগ নাই। এটাই চাই যাতে আমাদের এই সদর হাসপাতালে করোনাটা পরীক্ষা নিরীক্ষা করা যায়। এদিকে এখনও হাসপাতালের ল্যাবে কোনো কিট আসেনি এবং পরীক্ষার বিষয়েও হয়নি সিদ্ধান্ত। আর এ নিয়ে দায়সারা জবাব দিলেন তত্ত্বাবধায়ক। আমাদের কাছে কোনো কিট এখনো আসেনি, বা আমাদের এখানকার যে তত্ত্বাবধায়ক স্যার আছে বা কর্তৃপক্ষ আছে, তারা এই ধরনের কোনো দিক নির্দেশনা দেয়নি। কিটসের যে বিষয়, সারা বাংলাদেশে কিটসের অ্যাভেলেবিলিটি কম, তো কিটস সংগ্রহের চেষ্টা চলছে। আমাদের কর্তৃপক্ষ যারা আছে তারা কিট সংগ্রহ করছে। তারা সংগ্রহ শেষে আমাদেরকে ডেলিভারি দিলে আমরা কর্মকাণ্ড শুরু করতে পারি। অপরদিকে করোনা পরীক্ষার জন্য কিট সহ অন্যান্য সরঞ্জামের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানালেন জেলা সিভিল সার্জন। যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট
কিটের আমরা ডিমান্ডটা দিয়েছে, ডিমান্ডটা খুব শীঘ্রই হচ্ছে আমরা দু একদিনের মধ্যে আশা করতেছে পেয়ে যাব। দু একদিনের ভিতরে আসলে পরে আমরা কার্যক্রমটা হচ্ছে পরীক্ষা স্ক্রিনিং যে কার্যক্রম যেটা র্যাপিড এনজাইম টেস্ট আমরা হচ্ছে চলমান রাখতে পারবো ইনশাআল্লাহ। প্রায় 17 লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা জেলা হাসপাতাল। দ্রুত কিট এনে করোনা পরীক্ষা শুরুর দাবি জেলাবাসীর। ডিভিসি নিউজ ডেস্ক। প্রায় 5 বছর পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সহ বিভিন্ন এলাকায় আবারও শুরু হয়েছে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের মহোৎসব। জমি নষ্ট করে নিয়ম বহির্ভূতভাবে তোলা হচ্ছে পাথর। নদী ও সমতলের দুর্গম এলাকায় রাত দুপুরে চলছে কয়েকশো ড্রেজার মেশিন। প্রশাসন নিয়মিত অভিযান চালালেও তা মানছে না প্রভাবশালী চক্র। ইজারার আগেই বেপরোয়া পাথর উত্তোলন করছে চক্রটি। পরিবেশবিদরা বলছেন এতে পরিবেশের জন্য তৈরি হচ্ছে মারাত্মক ঝুঁকি। দিনের আলো নিভতেই এভাবেই গগনবিদারী শব্দ করে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুরু হয় ড্রেজার মিশন। শুধু রাতেই নয়, দিনে দুপুরেও চলছে অবৈধ ড্রেজার চক্রের এই কার্যক্রম। জেলার 16টি পাথর মহলের ইজারার কার্যাদেশের আগেই বেপরোয়া প্রভাবশালী মহল। পানি তোলা ও বালুকাটা নামে পতিত ফসলি জমি ও নদী থেকে প্রতিদিন একটি ড্রেজার মেশিন দিয়ে অন্তত 10 ট্রলি পাথর তোলা হচ্ছে। জেলার 19টি পাথর মহলের মধ্যে 16টির ইজারা প্রক্রিয়া সম্পন্ন। সবগুলোই নানা ব্যক্তির নামে দখলে নিয়েছে জেলা পাথর বালি যৌথ ফেডারেশন। 11 জন মিলে পাথর তুলি, প্রায় আমাদের এখানে 1-1.5 লাখ টাকা লসের কাছাকাছি। কিন্তু আমাদের যে উপরে যে 5,000 করে টাকা দিতে হয় তাতে আমাদের লাভের চাইতে লোকদের ক্ষতি বেশি হয়। অভিযোগ, এই অবৈধ কাজে নেতৃত্ব দিচ্ছে পঞ্চগড় পাথর বালি যৌথ ফেডারেশনের নেতারা। দৈনিক সাইট প্রতি 7 থেকে 10,000 টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে। যদিও সব অভিযোগ অস্বীকার করলেন এই ফেডারেশন নেতা। কিছু অসাধু ব্যবসায়ী চেষ্টা করতেছে কিছু পাথর তোলার জন্য, কিন্তু আমরা এটা প্রতিহত করতেছি এবং প্রতিদিনে আমরা প্রচার করতেছি যে ড্রেজার জাতীয় কোনো মেশিন দিয়ে যেন পাথর উত্তোলন না হয়। মামলা, সাজা ও অভিযান চালিয়েও অবৈধ এ কার্যক্রম বন্ধে ব্যর্থ প্রশাসন। ইতিমধ্যে অনেকগুলো আমরা অভিযান পরিচালনা করেছি, তাদেরকে জরিমানা করা হয়েছে এবং এই ধরনের অবৈধ মেশিন আমরা জব্দ করেছি। কোনো ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে পাথর উত্তোলন করা এটি কিন্তু অবৈধ। যদি যারা এই কাজটি করবে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এই অবস্থায় ভূমিধস সহ মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কার কথা বলছেন পরিবেশবিদরা। আমাদের পরিবেশ, পঞ্চগড়ের পরিবেশ রক্ষা করতে গেলে এই ড্রেজার মেশিন এগুলো বন্ধের করতে হবে। পরিবেশ বান্ধব পদ্ধতিতে পাথর উত্তোলন হোক, এমনটাই চাওয়া স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। করোনার পর থেকেই কুষ্টিয়ার কুমারখালী তাঁতশিল্প ধুঁকছে। কয়েক দফা সুতা ও রঙের দাম বাড়ায় বড় ধরনের প্রভাব পড়েছে এ শিল্পে। সারাদিন লুঙ্গি, গামছা বুনে ও বিক্রি করে খরচ উঠছে না তাঁতিদের। এ কারণে পেশা বদলাচ্ছেন অনেকেই। কুমারখালী তাঁত বোর্ড জানিয়েছে, এই শিল্প টিকিয়ে রাখতে আধুনিক যন্ত্র স্থাপন, সেলস সেন্টার ও প্রশিক্ষণ ভবন নির্মাণ কাজ চলছে। করোনা পরবর্তী সময়ে দফায় দফায় সুতা, রং ও বিদ্যুতের দাম বাড়ায় কুষ্টিয়ার কুমারখালীর প্রান্তিক তাঁতিরা পড়েছেন সংকটে। এতে 150 বছরের পুরনো স্থানীয় এই তাঁত শিল্প হারাতে বসেছে তার ঐতিহ্য। প্রায় 2 দশক ধরে লুঙ্গি ও গামছা তৈরি করছেন রবিউল ইসলাম। আগে হাত চালিত তাঁতে কাজ করলেও এখন বৈদ্যুতিক পাওয়ার লুমে কাজ করেন। তবুও সারাদিনে তৈরি করতে পারেন হাতে গোনা কয়েকটি লুঙ্গি, গামছা। মহাজনদের কাছে কি সুতা পাচ্ছি না, সুতার দাম বেশি, আমার বেশি দাম দিয়ে কেনা লাগতেছে, এই জন্য আমরা বেশি দামে বিক্রি করছি। যে টাকা খাটানো হচ্ছে সেই টাকার বেনিফিটটা আমরা পাচ্ছি না। কারিগররা জানান, কাঁচামালের দাম বাড়লেও কমেছে গামছা ও লুঙ্গির দাম। সরকারি সহযোগিতা ছাড়া টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে এই আদি শিল্প। সুতোর দাম বেশি, রঙের দাম বেশি, আমরা যে অনুসারে কাপড় বেচবো সে অনুসারে তার চাইতেও আমরা 100 বেশি, তা তো বেচা বিক্রিও হয় নাই, লাভ হচ্ছে না। মানে খরচটা এক হাতে নিয়ে আর এক হাতে করতে পারতেছি। তাঁত মালিক, ব্যবসায়ীরা বলছেন, সরকারিভাবে তাঁত কার্ড, সহজে সুতা ও রং প্রাপ্তির ব্যবস্থার পাশাপাশি সহজে ঋণ পাওয়ার সুযোগ প্রয়োজন। এখন লাভ নাই বললেই চলে, মানে 20 টাকা 25 টাকা লাভ। এখন আমাদের অন্য কোনো কর্ম নাই, আমরা বাকি টাকি নিয়ে বিভিন্ন কায়দার সঙ্গে জড়িত, ওই লোন নিয়ে হোক আর যেভাবে হোক, কিস্তি করে হোক, এর সাথেই জড়িত। এদিকে ঐতিহ্য ফেরাতে কুমারখালীতে আধুনিক যন্ত্র স্থাপন হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ কেন্দ্র ও সেলস সেন্টার নির্মাণ করায় তাঁতিরা আবার পেশায় ফিরবেন আশা তাঁত বোর্ডের।
তাঁতিরা এ যাবৎকালে যে প্রশিক্ষণের চাহিদা মিটতেছে, আপনার মার্কেট বিপণন বেড়তেছে, এখন সুতাটা যদি আমরা দিতে পারি ন্যায্য মূল্যে এবং রংটা দিতে পারি, মহাজনী দৌরাত্ম্য থেকে যদি তাদেরকে বের করে নিয়ে আসতে পারি, তাহলে তাঁত শিল্প উন্নয়ন হবে। তালিকা করে তাঁত কার্ড দেয়া, সহজ শর্তে ঋণ, সুতা ও রঙের ব্যবস্থা হলে জেলার তাঁত শিল্প আবার ঘুরে দাঁড়ানোর পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করেন প্রান্তিক তাঁতিরা। ডিবিসি নিউজ ডেস্ক। হারিয়ে যাচ্ছে দেশীয় লোকজ বাদ্যযন্ত্র। এখন হারমোনিয়াম আর বাংলার ঢোল, তবলা, বেহেলা, বাঁশির কদরও তেমন নেই। গিটার, ড্রামের মতো আধুনিক যন্ত্রের আধিপত্যে হারাতে বসেছে এসব লোকজ বাদ্যযন্ত্র। সঙ্গে সঙ্গে বিলুপ্তির পথে এখন বাদ্যযন্ত্র তৈরির কারিগররাও। ব্রাহ্মণবাড়িয়ার জেলার অনেক কারিগরই বেকার হয়ে পড়েছে। ভাটি অঞ্চলের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা। এখানে বিশ্বখ্যাত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আফতাব উদ্দিন, ওস্তাদ আয়েত আলী খাঁ, মলয়া গানের জনক সাধক মনমোহন দত্ত, সুরকার শেখ সাদ খাঁ সহ বহু সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্মস্থান এই জেলায়। লোকজ সংস্কৃতির প্রতিটি আয়োজনে একসময় ব্যবহার হতো বাঙালির ঐতিহ্য, ঢোল, তবলা, হারমোনিয়াম, বেহেলা, বাঁশি। লোকজ জ্ঞান ও সৃজনশীলতায় কারিগররা নিজস্ব অভিজ্ঞতা ব্যবহার করে তৈরি করত নানা বাদ্যযন্ত্র। যদিও দিনে দিনে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কমে যাচ্ছে এসব বাদ্যযন্ত্রের ব্যবহার। আগের মতো দেশীয় বাদ্যযন্ত্রের চাহিদা না থাকায় অলস সময় পার করছেন কারিগররা। আগের মতন যে গান বাজনা নাই, তেমন একটা নাই, সাংস্কৃতিক খুব কমে গেছে, যার বিধায় আমাদেরও চলতে খুবই একটু কষ্ট। যে হারমোনিয়াম এবং গিটার এবং বেহালা এবং দুতারা সব জিনিসই কম অল্প হয়। দেশীয় লোকজ বাদ্যযন্ত্র হারিয়ে যাওয়ার কথা স্বীকার করে শিল্পকলা একাডেমি জানায়, দেশীয় সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা চলছে। এখানে সংস্কৃতির চর্চাটা কিন্তু ক্রমশ কমছে। যত বেশি সংস্কৃতি চর্চা হবে, যত বেশি সঙ্গীত শিল্পীর বা তালযন্ত্র শিল্পীর তারা এগিয়ে আসবে, বাদ্যযন্ত্রের কারিগররা তত বেশি সমৃদ্ধ হবে। ঢাকঢোল মিশ্রিত সঙ্গীতের জন্য হৃদয় ব্যাকুল হলেও বিলীন হয়ে যাওয়ার পথে দেশীয় লোকজ বাদ্যযন্ত্রের সুর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।